তো আমি তো 2017 থেকে 2026 অব্দি সাইড পোস্টিং এই মোটামুটি আছি। মমতা ব্যানার্জির আপনি চোখের বালি ছিলেন? উনি বললেন, রাজেশ তোমাকে ম্যাডাম এডিজি থেকে সরাবে, তুমি কোনটা পোস্টিং এ যাবে? আমি বললাম, স্যার যেটা উনার চোখে ওয়ার্স্ট পোস্টিং আছে না, ওখানে যেন আমাকে দেওয়া হয়। আমি ফেক ডক্টরসদের রেকেট ধরলাম, সদ্য নিউ বর্ন বেবিজদের যেটা মানে ট্রাফিকিং হচ্ছে ওটা ধরলাম। যে সিআইডি কে ওই সময় লোক দেখছিল কি এই সিআইডি, আমরা অনেক বছর এরকম সিআইডির কাজগুলো দেখিনি, তারপরে যদি এটা ইভ্যালুয়েশন হয় দেন আই শুড গো টু দ্য ওয়ার্স্ট পোস্টিং। দ্যাট ওয়াজ মাই চয়েস এন্ড আই ইন্ডিকেটেড ইট টু দ্যাট টাইমস ডিজিপি। তো আমি ও পরম সৌভাগ্যশালী অফিসার আছি যেকে দুবারই ইলেকশন কমিশন এই পদে গুরুত্বপূর্ণ পদে বসানোর পরে দুবার আমাকে কম্পালসারি ভোটিং এ যেতে হয়েছে, উইদাউট এনি পোস্টিং আমাকে থাকতে হয়েছে। সর্বপ্রথম তো আমি সঙ্গে দ্বিতীয় চ্যানেলে, যেটা একটা খুব লোকপ্রিয় ইউটিউব চ্যানেল আছে, তার সমস্ত দর্শকদেরকে অদ্বিতীয়ার সামনেই আমি সকলকে শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য অদ্বিতীয়াকেও আমি ধন্যবাদ জানাই। আমি বাংলাকে আমার বাড়ির হিসাবে দেখি সবসময়, কারণ আমার পূর্বপুরুষরা এখান থেকেই ছিল। আমার বাবা যেটা আমাকে বললেন কি আমাদের পূর্বপুরুষরা মালদা থেকে, যে তখন গৌড় প্রদেশ ছিল, ওখান থেকে অরিজিনেট করেছিল এবং তারপরে সময়ে ওরা নর্থ ইন্ডিয়াতে সেটেল হয়েছে। আমার দাদু, উনার দাদু, তারা কিন্তু কলকাতাতেই ছিল সব সময়, তাদের ইভেন অনেক জনের লাস্ট রাইটসও কলকাতাতেই হয়েছে। আমার বাবাও এখানে কলকাতাতে ছিলেন এবং তার নানা বাড়ি ছিল চুয়াডাঙ্গা, যেটা এখন বাংলাদেশে পড়ে, ওখানে ওনার নানি বাড়ি ছিল। তো ওখানে উনি সময়ের ওর মধ্যে মানে ওনার তো স্বতন্ত্রতা সেনানী উনি ছিলেন, তো শুরু থেকেই ওনার এটা ছিল, তো উনি গ্রেফতার হয়েছিলেন। তারপরে আমার দাদু ওনাকে রাজস্থান পাঠিয়ে দেন। তো রাজস্থান চলে যাওয়ার পরে তখন আমরা ওখানেই বড় হলাম। উনি ওখানেও স্বতন্ত্রতা সংগ্রাম আন্দোলন জারি রাখলেন, ওনাকে গভর্নমেন্ট রিকগনাইজ করলো। আমার মা স্বতন্ত্রতা সংগ্রাম সেনানী বিডো হিসাবে একটা পেনশনও পায়। আমি আমার বাবাকে 2001 সালে হারিয়েছি। তো আমার কাছে পশ্চিমবঙ্গ আমার ঘরের মতো আছে, এর মধ্যে কোনো ডাউট নেই। অনেক বড় কথা বলেন, কিন্তু সিট অতটা ইজি নয়। জগদ্দলকে নিয়ে আমরা এর আগেও অনেক ঘটনা শুনেছি। বিষয়টা হচ্ছে ব্যারাকপুরের এই ভাটপাড়া, জগদ্দল, এই সমস্ত জায়গায় হিউজ ভায়োলেন্স হয়, বলতে পারেন দাদাগিরি চলে। দেখুন, আপনি এমনিতেই কিন্তু অলরেডি অফিসার ছিলেন, আপনি জানেন যে দাদাগুলোকে কি করে কন্ট্রোল করতে হয়। তাহলে প্রার্থী হওয়ার পর বিজেপি প্রার্থী হিসেবে ক্লিন ফেস আপনার থাকবে, নাকি আপনি দাদাগিরিকে কন্ট্রোল করার মতো কোনো স্টেপ এখানে নেবেন? দেখুন, আমি আপনাকে বলি, যে কোনো জায়গায় আমি যেটা দেখলাম চাকরির জীবনে 99% থেকেও বেশি লোক ভালো হয়। তারা কিন্তু এই ধরনের শান্তির মধ্যে থাকতে চায় না। মুষ্টিমেয় কিছু লোকজন হয় যাদেরকে শাসক দল, এরা যারা এদেরকে প্রমোট করে ওদের গুন্ডাগর্দিকে এস্টাবলিশ করে। কারণ একটাই হচ্ছে, যদি যে কোনো রাজ্যের মধ্যে আইনের শাসন যদি হবে, তাহলে গুন্ডা বদমাশরা নিজের জায়গায় থাকবে, কোনো বদমাশি হবে না। আর যেখানে শাসকদের আইন হবে সেখানে এই গুন্ডারা প্রশ্রয় পাবে। আমাদের এখানে দুর্ভাগ্যবশত শাসকদের আইন চলছে, আইনের শাসন চলছে না। যেই দিন বিজেপির সরকার এখানে প্রতিষ্ঠিত হবে, এখানে আইনের শাসন হবে। আর যেদিন আইনের শাসন হবে আপনি দেখবেন কি এই জায়গাটা একদম ঠান্ডা হয়ে গেছে, জগদ্দলকে আপনি নিজে অন্য চোখে দেখবেন। মানে আপনি কি বলতে চাইছেন যে যোগী আদিত্যনাথের মতো বুলডোজার কিছু অ্যাকশন নেবেন নাকি? দেখুন, যেখানে যে রকম অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, দরকার লাগলে বুলডোজার অ্যাকশনও দরকার আছে। তার জন্যই তো উনাকে এত পছন্দ করে সব জায়গায় লোক। তো আমরা যে অ্যাকশনটা দরকার হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গেলে যা কিছু স্টেপ নিতে হবে সাধারণ মানুষের ইন্টারেস্টে, ওই সব স্টেপ আমরা নেব। আপনাদেরকে জানাই যে আমার সঙ্গে যিনি অফিসার রয়েছেন, আপনার বেশ কিছু হিস্ট্রি আছে। যেমন প্রথমেই বলবো যে রাজীব কুমার, আমি নাম নিচ্ছি, উনি এখন তো রাজ্যসভায় চলে গেছেন, এখন নাম নেওয়া যায় কারণ এখন উনি পলিটিক্সে টোটালি চলে গেছেন, তৃণমূল কংগ্রেসের দিক থেকে। তো আপনারা কিন্তু দুজনেই একই ব্যাচের অফিসার, যদি আমি খুব একটা ভুল না হইতো। ওনার জীবনীটা এত স্মুথলি গেল,
2011 সালের পর থেকে ভালো 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 পোস্টিং পেয়েছেন, এবং আমি আপনার সম্পর্কে যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু জানি, তাতে আপনি 2016 সালে এই সরকার থাকতে, তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট থাকতেই আপনি ছিলেন সিআইডির এডিজি পদে, মানে যথেষ্ট ভালো এবং যাকে বলা হয় ফিল্ড পাওয়ারওয়ালা পদ ছিলেন আপনি। সেখান থেকে মমতা ব্যানার্জি হঠাৎ করে আপনাকে সরিয়ে সাইড পোস্টিং করে দেওয়া হলো, মানে পলিউশন ডিপার্টমেন্টের একটা পোস্টে আপনাকে দিয়ে দেওয়া হলো, যদিও আপনি এডিজি র্যাঙ্কেরই অফিসার, বাট সাইড পোস্টিং হয়ে গেল। তারপর থেকে তো এরকমই। তো এটাকে আপনি কিভাবে দেখছেন, মানে এটা কেন করা হলো, কি মনে হয়? মানুষকে আজকে আপনাকে ফ্র্যাঙ্কলি বলতে হবে, সবটা বলতে হবে। দেখুন, আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, এটা প্রত্যেক অফিসার তাদের নিজের একটা চয়েস থাকে, তার নিজের একটা প্রায়োরিটিস থাকে। তো কোনো কিছু লোক হবে যারা শাসক বর্গ যেটা আছে ওদের প্রতি সারেন্ডার করে যাবে, কিছু লোকজন আছে যারা কি করে জনতার কাজের মধ্যে নিজেকে লাগিয়ে রাখবে, ভালোভাবে কাজ করবে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা মাথা নত করবে না। এরকম অফিসার্স কিন্তু আইএস এও আছে, আইপিএস এও আছে, এবং ডব্লিউবিসিএস এও আছে, ডব্লিউবিপিএস এও আছে। সব জায়গা আমি এটা দেখেছি। আর বেশিরভাগ লোক খুব ভালো অফিসার আছে, কিন্তু কিছু অফিসার যারা আছে যারা নিজেকে সারেন্ডার করে দেয় শাসক দলকে, ওর এইরকম অফিসার খুব ভালো লাগে, তাদের লাইফটা খুব স্মুথ থাকে। আর যারা ওদের কথা মতো চলে না, তাদেরকে ওরা একটা এক্সাম্পল বানায়, তাদেরকে পানিশ করে। সো তাতে কি হয় কি বাকিরাও যেন বুঝে রাখো কি এই জিনিসটাও হতে পারে, তো বাকিরাও সারেন্ডার যেন হয়ে যায়, মানে তো দি লাইন অফ দি রুলিং পার্টি সাবসার্ভিয়েন্ট থাকুন, এটা করার জন্য এই জিনিসটা করা হয়। তো আমার লাইফেও এরকম জিনিসটা হয়েছে, আমি যেখানে মাথা নত করিনি তো আমি সাইড পোস্টিং দেখেছি। তো আমি তো 2017 থেকে 2026 অব্দি সাইড পোস্টিংই মোটামুটি আছি। আমাকে দুবার, শুধু একবার ইলেকশন কমিশনার অফ পুলিশ করলো, আর তারপরে একবার ইলেকশন কমিশন আমাকে 2021-এ এডিজি ওয়েস্টার্ন জোন করলো। আমার আন্ডারে তখন নন্দীগ্রাম যে কনস্টিটুয়েন্সি ছিল ওটা আমার আন্ডারেই পড়েছিল। তো আমি ও পরম সৌভাগ্যশালী অফিসার আছি যে দুবারই ইলেকশন কমিশন এই পদে, গুরুত্বপূর্ণ পদে বসানোর পরে দুবার আমাকে কম্পালসারি ওয়েটিং এ যেতে হয়েছে, উইদাউট এনি পোস্টিং আমাকে থাকতে হয়েছে। তাতেও তো আমি মাথা নত করলাম না, তো ঠিক আছে। তাহলে আমাকে আরেকটা কথা বলতে হবে আপনাকে, সেটা হচ্ছে আরজিকরের ঘটনাতে ল অ্যান্ড অর্ডার ফুললি ফেল করেছে, যেখানে আপনি দেখলেন বিনীত গোয়েলকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হলো। তো এই ম্যাটারটা, এটা তো পুরোপুরি ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করে যাওয়া, ভ্যান্ডালাইজেশনও হলো হসপিটালের। তো এটাকে আপনি কি চোখে দেখছেন? এটা কেন, মানে এটা কি দুর্নীতির জন্য, মানে কি ঘটলো, কি হলো? কারণ দেখুন, কর্ডন অফ করতে হয়, যেটা ইন্দিরা মুখার্জি ছিলেন দায়িত্বে, উনি করেননি। বহুত কিছু ফেলিওরিটি পাওয়া গেছে এই ঘটনায়। তো আরজি করের ঘটনাটাকে আপনি কি চোখে দেখছেন? কি হয়েছে? পুলিশের ভূমিকা কি হওয়া উচিত ছিল? কোথায় মানে ফল্ট করে গেছে? কি হয়েছে? নাকি দুর্নীতি ঢাকার এটা চেষ্টা, যেখানে বেশ কিছু পুলিশরা মাথা নত করে ফেললেন? দেখুন, আমরা যে জিনিসটা দেখছি কি পুলিশ এখন এত বেশি পলিটিসাইজ হয়ে যাচ্ছে, লিডারশিপ অফ দ্য পুলিশ, বেশিরভাগ পুলিশ অফিসার খুব ভালো, কিন্তু যেহেতু যদি টপ লিডারশিপ অফ দ্য পুলিশ যদি পলিটিসাইজ হয়ে যায়, তাহলে কিন্তু নিচে লেভেলেও কাজটা ঠিক মতো হয় না। তো আমাদের যে প্রফেশনালিজম আছে, কাজ করার যে পদ্ধতি আছে, যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড সঙ্গে কম্পেয়ার করা হতো ইনভেস্টিগেশনে, ওই পুলিশ কি করে নিজের এই স্ট্যাটাসটা হারিয়ে ফেললো, কি করে এরকম ইনভেস্টিগেশন হলো কি সাধারণ মানুষ কিন্তু কলকাতা পুলিশের মধ্যে আস্থা আর রাখতে পারলো না। কেন এই জিনিসটা হলো? আমি বলছি সব থেকে বড় যেটা হয়েছে আরজি কর কাণ্ডেও, ওটা হয়েছে কলকাতা পুলিশ কিন্তু সাধারণ মানুষের বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, এবং ইনভেস্টিগেশনকে এত আনপ্রফেশনালি করা হলো। যে যে জিনিস আপনি বললেন কি কি যে করণীয়, অনেক স্টেপস আছে ওর মধ্যে, যেটা করণীয় ছিল করা হয়নি, পারফাংটরি ইনভেস্টিগেশন করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু কলকাতা পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেললো। তার রেজাল্ট হলো কি রাত্রি 1টার সময় সিপি কে সরানো হলো। তো কারণ অনেক, এই কারণ আছে। সাধারণ মানুষ ট্রাস্ট যেটা হারিয়েছে, আপনার কি মনে হয় এটা ইন্টেনশনালি ওনারা প্রোটোকলস মেনটেন করেননি, নাকি আনইনটেনশনালি, নাকি পলিটিক্যাল কোনো প্রেশার ছিল? কারণ আপনি দেখুন এই লাইনে ছিলেন, আপনার থেকে বেটার আর কেউ এটা বলতে পারবে না যে আরজি করে কেন এরকম করে। এখন তো আপনি প্রার্থী, এখন আপনি অন ডিউটিও নয় বা কোনো অফিসার, এমনিতেও আপনাকে সাইডি করা হয়েছে। তো আপনি একটু ফ্র্যাঙ্কলি আমাকে নেই, আমি এটাই বলছি না যে প্রত্যেক কাজের মধ্যে এত বেশি ইন্টারফারেন্স আছে, এত বেশি ইন্টারফারেন্স আছে পুলিশের কাজের মধ্যে, কি ওদেরকে প্রত্যেক যা যা স্টেপ ওরা নেবে, তাদের ফার্স্ট এটা ভাবতে হয় কি এটা রুলিং পার্টি এটাকে কোন চোখে দেখবে। ঢাকা হয়েছে। যদি পুলিশ অফিসার্স
নিজের কাজ যা কিছু ডিসিশন নেওয়ার আগে তার ব্যাক অফ দি মাইন্ড যদি এই জিনিসটা চলে কি আমার এই কাজটাকে কোন পার্টি কিভাবে ইভ্যালুয়েট করবে, কিভাবে দেখবে, তার রিপারকাশন কি হবে, তাহলে আমি এ পদে থাকতে পারবো কি পারবো না, যদি এই জিনিসটা অফিসারের মনের মধ্যে চলে আসে তার ডিসিশন মেকিং অ্যাফেক্টেড হয়ে যাবে। ডিসিশন মেকিং অ্যাফেক্টেড হবে, ওটা কাজের উপরে রিফ্লেক্ট করবে। কাজের উপরে রিফ্লেক্ট করবে, তাহলে ওর যে মেন কাজ আছে, পুলিশের কি মেন কাজ আছে? ফার্স্ট, ইনভেস্টিগেশন অফ দি ক্রাইম, মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। এই দুটা মেন কাজ আছে, অনেক কাজ আছে, তার মধ্যে দুটা যে পাবলিকের সামনে যে দুটা মেন কাজ আছে, ওটা এই দুটা কাজ আছে। তো এই যে দুটা ইম্পর্টেন্ট কাজ ইমিডিয়েটলি ডিস্টার্ব হয়ে যাবে। তা ইনভেস্টিগেশন যদি অ্যাফেক্টেড হয়ে গেল, মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার যদি অ্যাফেক্টেড হয়ে গেল, বিকজ ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছে কি আমি যেই স্টেপ নেব ওটাকে কিভাবে দেখা হবে। এটা শুধু আরজি কাণ্ডের মধ্যে দেখবেন না, আপনি কোন চাहे মুর্শিদাবাদে যে ঘটনা হলো, চন্দন দাস কে এদেরকে মারা হলো, ইয়া অন্য কোনো জায়গায় যে ঘটনা হচ্ছে, প্রত্যেক জিনিসের মধ্যে অফিসাররা ডিসিশন নিতে পারছে না, ওরা ভয় পাচ্ছে কি যদি আমি কিছু করি তাহলে কিভাবে দেখা হবে। এটা কি পারমিশনের উপর ডিপেন্ড করে না? মানে যেমন আরজি করের যেটা হলো, বা আপনি চন্দন দাসের ব্যাপার যেটা বললেন, পুলিশ যদি দেখে যে কেউ আমাকে অ্যাটাক করছে, তো পুলিশ অ্যাটলিস্ট, আপনি এটা বেটার বলতে পারবেন যে এরকম কি ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যে আমি শাটারের তলায় লুকিয়ে যাব? তো এই জন্যই তো পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, এই জন্যই তো পুলিশ মার খাচ্ছে। এটার মানে কি পলিটিক্যাল প্রেসার, কোন নেতার চাপ, দুর্নীতি ঢাকার কিছু? একদম দেখুন, দুর্নীতির এই জিনিসটা কোনটা কেস টু কেস আমরা বলতে পারবো, কিন্তু ডিসিশন মেকিং ইজ অ্যাফেক্টেড। অফিসাররা ডিসিশন নিতে ভয় পেতে আরম্ভ করে দিয়েছে। তার জন্যই তো আমরা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে নিচে পড়ে পাকিস্তানের পুলিশের কাছে পৌঁছে গেলাম এখানে। তো এই জন্যই তো এই জিনিসটা হচ্ছে কি আমরা প্রফেশনালিজম হারিয়ে ফেলেছি, কারণ এত বেশি ইন্টারফারেন্স কাজের মধ্যে আছে। একটা ছোট কাগজও যদি কোনো ডিজিপি না জিজ্ঞেস করে যদি দিল্লি পাঠিয়ে দেয়, কোনো কোয়েশ্চেন, দিল্লি কোনো ইনফরমেশন চেয়েছে, যদি 14 তলাকে না জিজ্ঞেস করে কোনো কাগজও যদি পাঠিয়ে দেওয়া হয়, তারপরে কত এক্সপ্লেনেশন আছে, ওটা আমি আমার চোখে দেখেছি। আপনার অন ডিউটি থাকা অবস্থায় কোনো দিন কোনো কাজ যেটা আপনি সৎভাবে করছেন, অথচ একটা কোনো দাপুটে নেতার ফোন এলো আর সেটা পুরোপুরি আপনাকে কম্প্রোমাইজড হয়ে যেতে হলো? আমি তো কম্প্রোমাইজ হতে পারিনি, আমাকে কেউ এরকম ফোন করেও না। আর যখন আমাকে সরানো হলো এডিজি সিআইডি থেকে, তখন যে ডিজিপি ছিলেন উনি বললেন, রাজেশ তোমাকে ম্যাডাম এডিজি থেকে সরাবে, তুমি কোনটা পোস্টিং এ যাবে? আমি বললাম, স্যার যেটা উনার চোখে ওয়ার্স্ট পোস্টিং আছে না, ওখানে যেন আমাকে দেওয়া হয়। ফ্রম দ্য বেস্ট পোস্টিং এট এডিজি লেভেল টু দ্য ওয়ার্স্ট পোস্টিং এট দ্য এডিজি লেভেল, যেখানে 10 বছর কোনো লোক পোস্টেড ছিল না, পোস্ট খালি, কোনো কাজ নেই। ওটা ওই জন্যই পোস্ট রাখা হয়েছে কি কাউকে যদি ডাম্প করতে হয় তাহলে কোথায় করবে। আই গেভ হিম দ্যাট অপশন, কি দ্যাট ইজ মাই অপশন, কি উনার চোখে কোনটা ওয়ার্স্ট পোস্টিং আছে ওখানে যেন আমাকে পাঠানো হয়। কারণ আমি ফেক ডক্টরসদের রেকেট ধরলাম, সদ্য নিউ বর্ন বেবিজদের যেটা মানে ট্রাফিকিং হচ্ছে ওটা ধরলাম, আমরা মহিলা যে বাচ্চাদের যে ট্রাফিকিং হচ্ছে, উইমেন ট্রাফিকিং, ওর উপরে আমরা এত বড় কাজ করলাম। যে সিআইডি কে ওই সময় লোক দেখছিল কি এই সিআইডি, আমরা অনেক বছর এরকম সিআইডির কাজগুলো দেখিনি, তারপরে যদি এটা ইভ্যালুয়েশন হয় দেন আই শুড গো টু দ্য ওয়ার্স্ট পোস্টিং। দ্যাট ওয়াজ মাই চয়েস এন্ড আই ইন্ডিকেটেড ইট টু দ্যাট টাইমস ডিজিপি কি আমাকে ওই ওয়ার্স্ট পোস্টিং এ যেন পাঠানো হয়, যে এনি পোস্টিং উইচ দি টপ লিডারশিপ কনসিডার টু বি দ্য ওয়ার্স্ট, ওখানে আমাকে পাঠানো হয়। তার মানে এটা আপনার মানে বলতে পারেন যে উপহার ছিল, যে আপনি র্যাকেট এক্সপোজ করেছেন, আপনি ক্রাইমকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, তো শাসকের নজরে আপনি খারাপ হয়ে ওয়ার্স্ট পোস্টিং নেই। শাসক আমি বললাম না কি, মেন জিনিসটা হচ্ছে ফেয়ারনেস ইজ দি প্রবলেম। এই গভর্নমেন্টের ফেয়ারনেস ইজ দি প্রবলেম। তো ওটা ডিফারেন্ট জিনিসে হয়তো অ্যাকুমুলেট হয়ে কোথায় এসে পড়বে। তো ফেয়ারনেস আপনার কাজের মধ্যে নিরপেক্ষতা থাকতে পারে না, যদি এটা আছে তাহলে আপনি চোখের বালি। মমতা ব্যানার্জির আপনি চোখের বালি ছিলেন? আমি তো কিছু তো আছি। আমার ব্যাচের মধ্যে পোস্ট রিটায়ারমেন্ট, আমার ব্যাচের মধ্যে রাজীব কুমার উনি মেম্বার অফ পার্লামেন্ট হলেন, রণবীর কুমার ওনাকে 2 বছরের জন্য ডিজিপি ট্রাফিক পোস্ট রিটায়ারমেন্ট পোস্টিং দেওয়া হলো। দেবাশিস রয় ওনাকে পোস্ট রিটায়ারমেন্ট 2 বছর ডিজি রেলওয়ের পোস্টিং দেওয়া হলো। আই এম দ্য অনলি ওয়ান হু ইজ লেফট আউট। তো আমি কত প্রিয় আছি এটা তো সকলের সামনে। ভীষণ প্রিয় আপনি মমতা ব্যানার্জির, ভীষণ প্রিয় একদম। তো মানে আমি তো খুব খুশি, আমার তো মাথা, আমি স্বতন্ত্রতা সেনানী বাবার ছেলে, আমার তো মাথা আরো উঁচু হয়ে যায় এটাতে।
তাহলে আপনি দেখুন, যে কটা যতটা কম সময় হোক, আপনি যতটা কমের মধ্যে ফিল্ড পাওয়ার পেয়েছেন আপনি ফুল ইউটিলাইজ করেছেন। জগদ্দলের মতো সিটে এখানে যিনি সিটিং এমএলএ রয়েছেন সোমনাথ স্যাম, ইনফ্যাক্ট পার্থ ভৌমিক দাপুটে নেতা, মানে একদম সেই মানে ক্রিমিনাল ব্যাপারটাও সামনে আসে এই সিটগুলি নিয়ে। মানে ব্যারাকপুরের জগদ্দল, ভাটপাড়া, এগুলো সাধারণ মানুষও জানে যে ভীষণ দাদাগিরি টাইপের সিট। তো আপনি যদি এমএলএ হয়ে যান তাহলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? ফিল্ড পাওয়ার আপনি দেখেছেন যে পাওয়ার থাকলে কি হয়, এবার আপনি প্রার্থী হয়ে এমএলএ হচ্ছেন, মানে এবার নেতা পলিটিক্সে ঢুকছেন, তাহলে সেই দাপটটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? দেখুন, আমি আপনাকে বলি, বিজেপির যেটা ট্র্যাক রেকর্ড আছে, বিজেপি শাসনে আইনের শাসন হয়, শাসকদের আইন হয় না। বিজেপির শাসন আসলে সাধারণ মানুষের জন্য কাজ করা হয়। এই যে গুন্ডাগর্দি, যাদেরও আপনি নাম নিচ্ছেন, এদেরকে প্রশ্রয় দিয়ে, এদের যে গুন্ডা বাহিনীকে প্রশ্রয় দিয়ে বড় বানানো হয়েছে। এরা বেসিক্যালি বেলুন আছে, যে হাওয়া বেরিয়ে যাবে এরা ফুসকে এতটুকু হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। যেদিন বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, যাদের যাদের আপনি নাম নিচ্ছেন ওসব কোথায় থাকবে 3 মাসের মধ্যে আপনি দেখে নেবেন। তাহলে আপনি যখন এতটা ভরসা দিচ্ছেন, ধরুন মানুষ ভোট দিল, আপনি হয়ে গেলেন এমএলএ, হয়ে গেলেন বড় নেতা, তারপর এদিকে অর্জুন সিং এর রেকর্ড রয়েছে, ইস্পার উস্পার, এরকম কিছু হবে না তো? আমি আপনাকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলি, আমি কোনো রাজনেতা হিসাবে এই কাজে আসিনি। আমি নিজের জীবনটা মানুষের সেবা করার জন্য, দেওয়ার জন্য আমি এসেছি। তো আমাকে এই মানে সুইচিং করতে হবে, এটা করতে হবে, এই জিনিসটা আমার স্বভাব মধ্যে নেই। যে চাকরি জীবনে যে লোক কোনো পোস্টিং পাওয়ার জন্য 10 বছর ওয়ার্স্ট অফ দ্য পোস্টিং সে থাকার জন্য প্রস্তুত ছিল, নিজের প্রাইম টাইম অফ হিজ লাইফ, সে লোক আপনি ভাবছেন কি কোনো একটা ছোট জিনিসের জন্য এনে দিকে চলে যাবে? এটা সম্ভব হবে? আমি এই জিনিসটা আমার জন্য খেলানি, এটা প্রিন্সিপালের ব্যাপার আছে। আমি প্রিন্সিপালড কাজ করি, এই জিনিসটা আমি করতে কোনোদিন ভাবতেও পারি না। যখন আপনি আমার ট্র্যাক রেকর্ড দেখেছেন, আমি ওখানে আমার মাথা নত করিনি। এখন কি করার আছে? এখন তো ভগবান আমাকে সবকিছু দিয়েছে, আমার কিছু পাওয়ার নেই আর। আমি তো শুনেছি আপনার আবার গীতার শ্লোক মুখস্থ রয়েছে, তো দুই একটা একটু দর্শকদের। নেই, আমি তো মানে যেমন আমি, আমার লোকজন আমাকে ভাবে কি আমি এখানে এসেছি কেন, আমি জগদ্দলে আসলাম, তো আমি সাধারণ মানুষকেও এটাই বলি কি আপনি এটা ভাববেন না কি মানে কোনো কি কেন কে জিতবে কে হারবে, এই জিনিসটা আপনি একদম পরিষ্কারভাবে বুঝে নেন কি এদের মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ চলছে, এদের অন্ত সুনিশ্চিত আছে। আর আমি আমার যারা কনস্টিটুয়েন্সির মধ্যে লোক আছে ওদেরকে একটাই জিনিস বলি কি যেটা ভগবান কৃষ্ণ গীতাতে যেটা বলেছেন, তস্মাত্ত্বমুতিষ্ঠঃ যশো লভস্বঃ জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যম সমৃদ্ধম ময়েবেতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্যানপি যোধবীরান ময়া হতাস্ত্বম জহিমা ব্যথিষ্টা যুদ্ধস্ব জেতাসি রণে শপথমান। আমি তো শুধু নিমিত্ত আছি, করার তো উনি আছেন, উনার সব ইয়ে আছে, যা উনি করাতে চাইছেন আমার মাধ্যমে या যার মাধ্যমে, এটা উনার আছে সব খেলা। সত্যি আমার এটা লজ্জা যে একজন বাঙালি হয়ে মানে আমি গীতা এরকম মুখস্থ বলা যেটা আপনি বলছেন, মানে মানে কিছু বলার নেই, এখানে স্পিচলেস হয়ে যাব। কিন্তু হ্যাঁ, আমি আবার আপনাকে আরেকটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে সব তো ঠিক আছে, এবার ধরুন আপনি এমএলএ হওয়ার পর মানুষের জন্য কনক্রিট কিছু 100 দিনের মধ্যে কি কাজ করবেন, কি ভেবেছেন? দেখুন, এখানে মানুষের যে সব থেকে বড় প্রবলেম আছে, এখানে নাম্বার 1 সব গভর্নমেন্ট জবস লোক হারিয়ে দিয়েছে, সব ফ্যাক্টরিজ গুলো বন্ধ হয়ে গেছে। তো ইভেন যে বিজেপির সংকল্প পত্রের মধ্যে যে জিনিসটা বলা হয়েছে, আমরা প্রথম তো বিজেপির সংকল্প পত্রকেই ইমপ্লিমেন্ট করব। যেটা মোদিজি যে 6টা গ্যারান্টি দিয়েছে আমরা তার উপরে কাজ করব। জগদ্দলের উপরে আমরা যে রাস্তার মধ্যে যে প্রবলেম আছে, আমি দেখলাম লোকজনের প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর নেই কোনো, বিকজ এখানে তো তুলাবাজি ছাড়া, কমিশন ছাড়া কাউকে ঘর দেওয়া হবে না। কোনো ঘর, হর ঘর জল, যেটা আমার জল জীবন মিশনের যে প্রোগ্রাম আছে, মানুষের বাড়িতে জল পৌঁছাচ্ছে না, হ্যান্ডপাম্প থেকে জল বেরোচ্ছে না, নালি পরিষ্কার হচ্ছে না, জল জমে আছে, পুকুর ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে, জল নিকাশি হচ্ছে না, এতগুলো সমস্যা আমরা দেখেছি। আর তোলাবাজি, কেউ অটো চালাবে, টোটো চালাবে, দোকান খুলবে, কোনো লোক সবজি বিক্রি করবে, কোনো লোক নিজের কৃষি উপজগুলোকে বাজারে বিক্রি করতে আসবে, প্রত্যেক লোকের কাছ থেকে ডেলি বেসিসে তোলাবাজি হবে। ইমিডিয়েটলি এসব বন্ধ করা হবে। আর সব থেকে বড় কাজ হবে এই গুন্ডা বাহিনী, যেটা নিয়ে
এখানে মানুষকে ভয় দেখানো হচ্ছে, ওরা আইদার এখনই বুঝে যাবে, নাহলে পরে ওদেরকে ওদের জায়গায় বুঝিয়ে দেওয়া হবে। ব্যাস, আমি তো শুনলাম অনেক কিছুই। এবার আপনি আমাকে বলুন যে এই সিট থেকে আপনি কতটা আশাবাদী, মানে জেতার? দেখুন, জিত হার তো ডিসাইডেড হয়ে গেছে কি আমরা জগদ্দল জিততে যাচ্ছি, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হতে যাচ্ছে। এখন এটাই আছে মার্জিন নিয়ে, 5 ডিজিট আমাদের মার্জিন থাকবে, এটা তো সুনিশ্চিত আছে। এখন এটা কত বড় হবে তার জন্য আমরা কাজ করছি। এখন দেখা যাক, আমার শুভকামনা আপনার সাথে রয়েছে। আপনি জয়ী হলে অতি অবশ্যই, নেতা হলেও আমি আশা রাখবো সাধারণ মানুষের পাশে থাকবেন, কারণ নেতা আজকাল তো ফোনই ধরেন না। আশা রাখবো আপনি সেই মানুষের পাশে দাঁড়াবেন, সাধারণ মানুষের সঙ্গে থাকবেন। থানা থেকে অনেক সময় সাধারণ লোক গেলে হাই বেরিয়ে যায়, বা কোনো নর্মাল কাজ করাতে গেলে এমএলএ সাহেব এখন ব্যস্ত আছে, হয়তো সেরকম কিছু হবে না, কারণ আপনি যদি এমএলএ হন তাহলে এইটুকু আশ্বাস আপনাকে সাধারণ মানুষকে দিতে হবে। দেখুন, আমি আপনাকে বলি, আমার সঙ্গে যারাও কাজ করেছে পুলিশের মধ্যে, সিভিল ডিপার্টমেন্টের মধ্যেও, আমি একটা জিনিস আপনাকে বলতে পারি কি যে লোক আমার সঙ্গে কাজ করেছে ও কিন্তু আমাকে ভুলতে পারবে না জীবন পর্যন্ত। আমি সাহেব হয়েও সাহেব হতে পারিনি, নেতা হয়ে আমি নেতা হতে পারবো না। আমি সেবক হতে চাইছি, মানুষের সেবক হতে চাইছি, ওটাই হয়ে দেখাবো। এইভাবেও রাজনীতি করা যেতে পারে, এইভাবেও নিজেকে মানুষের কাজের মধ্যে লাগানো যেতে পারে, একটা দৃষ্টান্ত আমি তৈরি করব, এটাই আমার স্বপ্ন আছে। অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমার শুভ কামনা আপনার সাথে রইল। এবার মানুষ ডিসাইড করবে, আম পাবলিক ডিসাইড করবে যে ওনারা কি চান। আমি তো শুধু চাইবো যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, আর আমার শুভকামনা আপনার সাথে রইল। অনেক 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 থ্যাংক ইউ ধন্যবাদ। অদ্বিতীয়া, আমিও আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনার চ্যানেলের সব দর্শকদের আবার একবার ধন্যবাদ দিচ্ছি, কারণ এই চ্যানেলটা খুব বেশি লোকপ্রিয় আছে এবং আরও এগিয়ে যাবে, এর মধ্যে কোনো আমার মানে ডাউট নেই। কারণ যেভাবে নিরপেক্ষভাবে, যেভাবে ফিয়ারলেসলি তুমি কাজ করছো, মানে আমি খুব গর্বিত এটা দেখে। আমার শুভেচ্ছা, শুভকামনা তোমার সঙ্গেও রয়েছে। ভালো ধন্যবাদ। থাকবে।